হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি পড়াবো মিলের পরীক্ষণ পদ্ধতি। যুক্তিবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিলের নাম তোমরা আগে শুনেছ। বিভিন্ন ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। আমাদের কাছে দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি কি জগতের যত ঘটনা ঘটছে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। মানে একটা ঘটনা যখন ঘটে তার পেছনে আমরা জানি কোনো না কোনো কারণ থাকে, কারণ ছাড়া কোনো কার্য করতে পারে না, তাই তো? সেরকম বিভিন্ন ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কতগুলো পদ্ধতি প্রণয়ন করেছিলেন জন স্টুয়ার্ট মিলের। এই পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে পদ্ধতিগুলো তিনি নিরূপণ করেছিলেন সেগুলো হচ্ছে গিয়ে অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি। এই চারটে পদ্ধতি আমরা আজকে পড়ব। দেখো, একটা কার্য যখন উৎপন্ন হয় তখন তার আগে কিন্তু বহু ঘটনা আকস্মিকভাবে জড়িত থাকে। আমরা কার্যটা দেখতে পাই এবং তার আগে যে ঘটনাটা আমরা মোটামুটিভাবে অনুমান করে থাকি যে এটাই ওই কার্যটা ঘটার কারণ, কিন্তু তার সাথে আকস্মিকভাবে অনেক কারণই জড়িত থাকে। কিন্তু মূল কারণটা আমরা কিন্তু আবিষ্কার করে নিই। হ্যাঁ, সেটা কোনো সময় আমরা অনুমান করে নিই, কোনো সময় আমরা সঠিকভাবে আমরা আবিষ্কার করেও নিই। এবার এই যে একটা ঘটনা ঘটলো বা তার কার্যটা ঘটলো, তার সাথে যে আনুষঙ্গিক অনেক ঘটনা রয়েছে সেইগুলোকে আমাদের অপসারণ করে দিতে হয়, মানে বাতিল করে দিতে হয়, তাই তো? কারণ দেখো, একটা ঘটনা তোমাদের উদাহরণ দিয়ে বলছি যে যখন একজন ব্যক্তির ধরো ম্যালেরিয়ার রোগ হলো। হ্যাঁ, এবার এই ম্যালেরিয়া রোগের কারণ আমরা প্রত্যেকেই জানি কি, যে অ্যানোফিলিস মশার কারণ। অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। হ্যাঁ, এবার এই অ্যানোফিলিস মশা কামড়েছে বলে সেই ব্যক্তির ম্যালেরিয়া রোগ হয়েছে। এবার তার সাথে সাথে তো অন্যান্য অনেক কারণ জড়িত থাকে, তাই না? হয়তো সে পরিচ্ছন্ন জীবনযাপন করেনি, হ্যাঁ, অপরিমিত খাবার খেয়েছে, হ্যাঁ, তার অপুষ্টিজনিত কারণে সে ভুগছিল। এবার এই যে অনেক আনুষঙ্গিক কারণগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা বেছে নিই কি, এবার যারা সাধারণ মানুষ ধরো কিছুই জানে না, হ্যাঁ, তারা ভাবছে এই কারণগুলোর মধ্যে কোন কারণটা হতে পারে ম্যালেরিয়া রোগের কারণ। হ্যাঁ, কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু আমরা ওটাই বলবো যে অ্যানোফিলিস মশা কামড়েছে বলেই কিন্তু তার ম্যালেরিয়া হচ্ছে। তাহলে এই যে আনুষঙ্গিক আরও যে ঘটনাগুলো ঘটেছে তার থেকে আমরা বেছে নিলাম কি, অ্যানোফিলিস মশার কামড়ে ব্যক্তি ম্যালেরিয়া হচ্ছে। তাহলে এর সাথে সাথে যে আরও কতগুলো ঘটনা রয়েছে এই ঘটনাগুলোর দিকে আমরা লক্ষ্য করি না, তাই তো? এইগুলোই হচ্ছে আকস্মিক ঘটনা, মানে আরও ঘটনা যেগুলো জড়িত থাকে এগুলোকে আমরা অপসারণ করে দিই, অর্থাৎ বাতিল করে দিই এবং মূল কারণটাকে আমরা গ্রহণ করি। এবার এই যে অপসারণের যে সূত্রগুলো রয়েছে এই হিসাবে অপসারণ কী করে করব? হ্যাঁ, যে ঘটনাগুলোর সাথে সাথে আরও জড়িত রয়েছে আমরা সেগুলোকে বাতিল করে নিয়ে যে মূল ঘটনা রয়েছে বা মূল কারণটা একটা কার্যের পেছনে থাকে সেটাকে আমরা কীভাবে বেছে নেব? এই মিল আমাদের একটা এই অপসারণের বিষয়ে চারটে পদ্ধতি বা চারটে সূত্র নিরূপণ করেছে। এবারে অপসারণের চারটে সূত্রগুলো কী কী দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে, যদি কোনো পূর্ববর্তী ঘটনা অপসারণ করা হলেও কোনো একটা ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, ভালো করে দেখো, যদি পূর্ববর্তী একটা ঘটনা অপসারণ করা হচ্ছে মানে একটা ঘটনাকে আগের একটা ঘটনা আমি বাতিল করে দিলাম, হ্যাঁ, তাহলেও যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে বুঝতে হবে কি, যে ওই পূর্ববর্তী ঘটনাটা পরবর্তী ঘটনার কারণ বা কারণের অংশ নয়। কারণের অংশ অর্থাৎ কারণাংশ। এই যে কারণাংশ কথাটা লিখেছে এটা সন্ধি করলে কী হবে? কারণের অংশ। মানে কারণ তো নয়, কারণের অংশও নয়। তার মানে কি, একটা পূর্ববর্তী ঘটনা ঘটেছে, হ্যাঁ, তারপরে আমি মনে করলাম যে এই ঘটনাকে বাতিল করে দিলাম। হ্যাঁ, তা বাতিল করার পরেও দেখা যাচ্ছে কি যে কার্যটা ঘটেছে। তখন কি মনে করতে হবে? যে তার মানে যে ঘটনাটা আমি মনে করেছিলাম কারণ, সেটা আদতই কারণ নয়, অন্য কোনো কারণ আছে এই কার্যটা ঘটার জন্য। হ্যাঁ, তার মানে এই সূত্রটা কী বলা হলো, যদি কোনো পূর্ববর্তী ঘটনা অপসারণ করা হলেও কোনো একটা ঘটনা ঘটে তবে পূর্ববর্তী ঘটনাটা পরবর্তী ঘটনার কারণ বা কারণের অংশ নয়। হ্যাঁ, এই যে এই সূত্রটা হচ্ছে অন্বয় পদ্ধতির ভিত্তি। তার মানে কি, এই যে আমি তোমাদের উদাহরণটা দিলাম যে অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়, হ্যাঁ, এখানে আরও যে আনুষঙ্গিক তোমাদের কতগুলো কারণের কথা বললাম। ধরো অপরিমিত আহারে তার অপুষ্টিজনিত
রোগে সে ভুগছিল। হ্যাঁ, এটাকে আমি অপসারণ করলাম, দেখা গেল কি তবুও তার ম্যালেরিয়া রোগ হয়েছে। হ্যাঁ, এবার এই যে অপসারণ করা হলো, তো এই অপসারণ করা হলো যে প্রথম ঘটনাটাকে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তার ম্যালেরিয়া রোগ হয়েছে, তখন আমরা কি বুঝে নেব যে না, এই অপুষ্টিজনিত কারণটা তার ম্যালেরিয়া রোগের কারণ নয়, তার মানে অন্য একটা ঘটনা এর পেছনে রয়েছে। মানে এই অপুষ্টি রয়েছে কিন্তু তার ম্যালেরিয়া হয়েছে, এরকম ঘটনা হতে পারে না। তো এই যে এই কারণটা বাতিল করে দিলাম, তখন আমাদের অন্য একটা কারণ খুঁজতে হয় যে তাহলে আসল কারণটা কী। হ্যাঁ, এবার এই যে ঘটনাটাকে আমরা অপসারণ করে দিলাম, হ্যাঁ, এইটাই হচ্ছে অন্বয় পদ্ধতির মূল ভিত্তি। বুঝে নিতে হবে যে তার মানে এই ঘটনাটা ওই কার্যের কারণ নয়। ঠিক আছে, এটা এই যে আমি 4টে পদ্ধতির কথা বলেছি, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি, বুঝে নিতে হবে। এই অন্বয় পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে এই প্রথম নিয়মটা বা প্রথম সূত্রটা। এবার দ্বিতীয়টা দেখো, যদি কোনো একটি পূর্ববর্তী ঘটনা উপস্থিত না থাকলে নির্দিষ্ট কার্যটি উৎপন্ন হয় না, তবে সেই পূর্ববর্তী ঘটনাটি ওই কার্যের কারণ বা কারণাংশ হয়। হ্যাঁ, এবার দেখা যাক যে যদি কখনো দেখা যায় যে পূর্ববর্তী একটা ঘটনা উপস্থিত নেই, হ্যাঁ উপস্থিত নেই, সুতরাং কার্যটা ঘটছে না। তার মানে একটা ঘটনা যদি উপস্থিত না থাকে আগে, তারপরে যদি কার্যটা না ঘটে, তখন বুঝে নিতে হবে কি যে ঘটনাটা অনুপস্থিত রয়েছে সেটাই কার্য ঘটার কারণ। কারণ কি, যে আমাকে যদি কারণটা উপস্থিত না থাকে তাহলে তো কার্যটা ঘটবে না। আকস্মিক আনুষঙ্গিক ঘটনা অনেক ঘটলো, হ্যাঁ, কিন্তু আসল ঘটনাটা ঘটেনি, তাহলে কার্যটা ঘটবে না। এই যে তোমাদের ম্যালেরিয়া রোগের উদাহরণটা দিলাম, হ্যাঁ, এখানে কতগুলো আকস্মিক ঘটনার কথা তোমাদের বলেছি, এবার ওগুলো সব রয়েছে, হ্যাঁ, কিন্তু অ্যানোফিলিস মশার কামড়টাই নেই। তাহলে দেখা যাচ্ছে কি যে তার ম্যালেরিয়া হয়নি। তাহলে বুঝতে হবে কি এই যে এতগুলো আকস্মিক ঘটনা আমি বলেছি, ওগুলো কিন্তু ম্যালেরিয়া রোগের কারণ নয়। তাহলে যখনই দেখা যাবে যে এই এতগুলো ঘটনা বাতিল করে দেওয়া হলো বা অপসারণ করা হলো, আর দেখা যাচ্ছে অ্যানোফিলিস মশার কামড় রয়েছে, তখন বুঝতে হবে যে তার আর ম্যালেরিয়া রোগ রয়েছে। তখন আমাদের বলতে হবে যে পূর্ববর্তী ঘটনাটা উপস্থিত রয়েছে বলেই পরবর্তী কার্য হিসাবে আমাদের এই ম্যালেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে যখনই দেখতে পাবে যে পূর্ববর্তী ঘটনাটা উপস্থিত রয়েছে এবং পরবর্তী ঘটনাটা ঘটছে, হ্যাঁ, অর্থাৎ এটাকে উল্টো করে যদি বলি যে পূর্ববর্তী ঘটনা উপস্থিত না থাকলে পরবর্তী ঘটনাটা ঘটছে না, তাহলে বলতে হবে যে পূর্ববর্তী ঘটনাটা পরবর্তী ঘটনার কার্য। এই যে সূত্রটা, এর ওপর ভিত্তি করে রয়েছে ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, এই দুটো দেখলে অপসারণ পদ্ধতি। এবার তৃতীয়টা দেখো, তৃতীয়টা হলো একটা পূর্বগামী ঘটনার পরিমাণগত হ্রাস বৃদ্ধির ফলে যদি একটা পরবর্তী ঘটনার হ্রাস বৃদ্ধি ঘটে, তখন বুঝতে হবে কি যে তখন বুঝতে হবে ঘটনা দুটোর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, যে যত জনসংখ্যা বাড়ছে দিন দিন তত বেকারত্ব বাড়ছে, এই একটা উদাহরণ বললাম। হ্যাঁ, মানে এটা কি বলছে দেখো, একটা পূর্বগামী ঘটনার পরিমাণগত হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং তার সাথে সাথে পরবর্তী একটা ঘটনারও হ্রাস বৃদ্ধি হচ্ছে। তার মানে কি কার্যের হ্রাস বৃদ্ধি, কারণের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কার্যেরও হ্রাস বৃদ্ধি ঘটছে। এরকম যদি কখনো হয়, তাহলে বুঝতে হবে কি যে এই দুটো কারণ আর কার্য, দুটো ঘটনার মধ্যে কিন্তু পারস্পর্যের সম্পর্ক রয়েছে বা এদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। এই যে কারণটা কি বললাম, যে যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত বেকারত্বের পরিমাণ বাড়ছে। তার মানে কি এই জনসংখ্যা বৃদ্ধির সাথে বেকারত্ব বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। এরকম যদি কোনো ঘটনা হয় বা এই সূত্রটা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি। যাই হোক, তাহলে তোমরা দেখলে যে অপসারণ পদ্ধতি মিলের মধ্যে 3টে সূত্রের উপর দাঁড়িয়ে আছে এবং এই 3টে সূত্র অনুযায়ী আমরা এই 4টে যে পদ্ধতির কথা বলেছি, এই 4টে পদ্ধতি পড়ব। আজকে দেখো, আজকে আমি তোমাদের অন্যই পদ্ধতিটা সম্পর্কে তোমাদের আলোচনা করছি। বিভিন্ন দৃষ্টান্তে একটা ঘটনা যদি উপস্থিত থাকে আর যদি অন্য একটা ঘটনা যদি সেই সাথে সাথে অন্য একটা ঘটনা উপস্থিত থাকে, তবে ঘটনা দুটোর মধ্যে বুঝতে হবে যে কার্যকারণ সম্পর্ক থাকা সম্ভব। বিভিন্ন দৃষ্টান্তে একটা ঘটনা উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, আর তার সাথে অন্য আরেকটা ঘটনা উপস্থিত থাকতে হবে,
তবে বুঝতে হবে কি যে ওই ঘটনা দুটোর মধ্যে কার্যকর সম্পর্ক আছে। অর্থাৎ কি না যে কারণ রয়েছে কার্য নেই বা কারণ রয়েছে কার্য নেই বা কারণ নেই বা কার্য আছে, এরকম হলে হবে না। একটা ঘটনা উপস্থিত থাকলে অপর ঘটনা, বা কারণ থাকলে কার্য থাকতে হবে, হ্যাঁ, কিংবা কারণ যদি না থাকে কার্যও থাকবে না। এরকম যদি সম্পর্ক থাকে তখন বুঝতে হবে কি যে কারণ বা কার্য বা কারণ থেকে কার্য বা কার্য থেকে কারণ, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এই যে অন্যই পদ্ধতি, এক্ষেত্রে আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারি, আবার কার্য থেকেও কারণ অনুমান করতে পারি। এখানে দেখো আমি তোমাদের একটা উদাহরণ নিয়েছি, দেখো কার্য থেকে কারণের নির্ণয়। এটা প্রথমে আমি ABC দিয়ে লিখেছি। দেখো এখানে দেখো বড় হাতে, এই যখন তোমরা উদাহরণটা নেবে, যদি বলা হয় সাংকেতিক উদাহরণ নাও তাহলে এভাবে লিখতে হবে, হ্যাঁ। আর যখন বলবে মূর্ত উদাহরণ নাও তখন তোমাদের এমনি আমি যেরকম অ্যানোফিলিস মশার উদাহরণটা দিলাম ওভাবে লিখতে হবে, ঠিক আছে। এটা দেখো সাংকেতিক উদাহরণ নিয়েছি কি, দেখো এই যে পূর্বগামী ঘটনা, এখানে সবসময় বড় হাতের ABC লিখবে, বড় হাতের ABC লিখলে, আর অনুগামী ঘটনা মানে পরবর্তী যে কার্য বা পরবর্তী যে ঘটনা, সেখানে ছোট হাতের ABC লিখবে। দেখতে পাচ্ছ আমি এখানে বড় হাতের ABC নিলাম, এখানে ছোট হাতের ABC নিলাম। আচ্ছা, তার মানে এখানে কি কি ঘটনা ঘটলো? 3টে ঘটনা ঘটেছে, ABC, আর তার পরবর্তী ঘটনা ছোট হাতে ABC ঘটেছে। আচ্ছা, ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর ADE, দেখতে পাচ্ছ এখানে BC মিসিং আছে, এখানে কি লিখেছি ADE। এবার পরবর্তী ঘটনাতে ADE ঘটেছে, এখানে দেখো BC নেই, কিন্তু এখানে কি ছিল BC, এর সাথে BC, আর এখানে এর সাথে BC ছিল। আচ্ছা, এখানে কিন্তু BC নেই, এর সাথে DE আছে, আর এখানেও তাই, এর সাথে DE আছে। তাহলে আমি দ্বিতীয় উদাহরণটাতে আমি কিন্তু BC নিয়ে নিই, DE নতুন দুটো ঘটনা নিয়েছি। আচ্ছা, তারপরেরটা দেখো A আছে, তার সাথে আমি FG নিয়েছি। অর্থাৎ কি না, দেখো এই 3টে ঘটনার মধ্যে আমি প্রথমটায় BC নিয়েছিলাম, দ্বিতীয়টায় DE নিয়েছি, তারপর FG নিয়েছি। এখানেও ঠিক তাই, FG নিয়েছি। কিন্তু কমন রয়েছে কোনটা? এটা, তাই তো? প্রত্যেকটা ঘটনায় এই এটা রয়েছে, ঠিক আছে। আর এখানে অনুগামী ঘটনাতেও দেখো ছোট হাতের সবকটা A রয়েছে, কিন্তু আর যে দুটো করে ঘটনা, অর্থাৎ কিনা 3টে ঘটনার কথা আমি বলেছি, কিন্তু A দিয়ে একটা ঘটনা, B থেকে আরেকটা ঘটনা, C একটা ঘটনা, হ্যাঁ। তা এখানে দুটো ঘটনা রয়েছে, এই দুটো ঘটনা আলাদা আলাদা, এই দুটো ঘটনা আলাদা আলাদা, এই দুটো ঘটনা আলাদা আলাদা। সেক্ষেত্রে কি এগুলোও পাল্টে যাচ্ছে, কিন্তু দেখো এটা যেহেতু এই পূর্বগামী ঘটনাতে রয়েছে কমন, অনুগামী ঘটনাতেও এ কমন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পূর্বগামী ঘটনা যেহেতু A আর অনুগামী ঘটনা যেহেতু A, এই দুটো কমন রয়েছে, তার মানে এই বড় হাতের এটা হলো ছোট হাতের এর কারণ, কারণ পূর্বগামী ঘটনাটির কারণ হবে আমরা জানি, তাহলে এই যে বড় হাতের A হলো ছোট হাতের এর কারণ। হ্যাঁ, এবার উল্টো করেও তোমরা বলতে পারো যে ছোট হাতের A হলো বড় হাতের এর কার্য, ঠিক আছে। তার মানে অন্যই পদ্ধতিতে আমরা কার্য থেকে কারণেও আসতে পারি, আবার কারণ থেকে কার্যেও আসতে পারি। এবার একটা মূর্ত উদাহরণ দেখো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এই যে অ্যানোফিলিস মশার কামড়, এই উদাহরণটাই তোমাদের আগে যে বলেছি, এটা এখন দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথম আমি মূর্ত উদাহরণ নিয়েছি যেটা, হ্যাঁ, দেখো অপরিচ্ছন্ন খাদ্যাভ্যাস। দেখো এই একটা ঘটনা, আমাদের কি করতে হবে, আমরা তো মানে প্রথমেই আমরা কারণটা নির্ধারণ নাও করতে পারি, তাই তো, মোটামুটি অনুমান করে নিই, কিন্তু আমাদের পরিষ্কার করে কারণটা জানতে হবে। এতে কি করতে হবে, মিল্কি বলেছেন যে আমাদের অপসারণ করতে হবে, যে কারণগুলো আমাদের জানার মানে আমাদের এই কার্য উৎপাদনের প্রয়োজন নেই, সেই কারণগুলো বাতিল করে দিতে হবে, তাই তো। তাহলে আমাদের অপসারণ করার জন্য আমাদের তো কতগুলো উদাহরণ নিয়ে করতে হবে। হ্যাঁ, এই যে প্রথমে তোমাদের উদাহরণটা দেখালাম যে এর সাথে আমি BC, তারপর DE, তারপর FG, এই এতগুলো ঘটনা নিয়েছি। তার মানে B একটা ঘটনা, C একটা ঘটনা, তারপর D একটা ঘটনা, E একটা ঘটনা, এরমভাবেই তো হয়েছে, তাই তো। এখানেও ঠিক তাই। দেখো আমি এখানে কী নিয়েছি, অপরিচ্ছন্ন খাদ্যাভ্যাস নিয়েছি, অ্যানোফিলিস মশার কামড় নিয়েছি, হ্যাঁ, তারপর আর্দ্র আবহাওয়া। তার মানে 3টে ঘটনা নিয়েছি। প্রথমটাতে এই যে এখানটায় রয়েছে অ্যানোফিলিস মশার কামড়, দেখতে পাচ্ছ এখানে এটা রয়েছে। আর তারপর অনুগামী ঘটনা কি রয়েছে, ম্যালেরিয়া, ঠিক আছে। এবার দ্বিতীয়টা দেখো, অ্যানোফিলিস মশার কামড়, এটা রয়েছে। তারপর রয়েছে কি, দারিদ্র, মানে যার হয়েছে আর কি ম্যালেরিয়াটা, সে দরিদ্র আর কি। তারপর অনিয়মিত আহার। তাহলে দেখতে পাচ্ছ ABC, এখানে যে উদাহরণগুলো আমি নিয়েছিলাম এর সাথে মিলিয়ে দেখো, এই যে এখানে A নিয়েছিলাম,
এটাকে ধরে নাও, এটা হচ্ছে অ্যানোফিলিস মশার কামড়। বি হচ্ছে অপরিচ্ছন্ন থাকা, আর সি হচ্ছে আর্দ্র আবহাওয়া। দেখতে পাচ্ছ এই তিনটে উদাহরণ আমি নিয়েছি, এই তিনটে ঘটনা মিলল। আচ্ছা, এখানে ম্যালেরিয়া হলো, ঠিক আছে। এবার দ্বিতীয়টা দেখো, অ্যানোফিলিস মশার কামড়। এই যে বড় হাতের এ, এটা কমন আছে। তারপর ডিই, তার মানে এখানে আলাদা আলাদা দুটো তথ্য নিতে হবে, তাই তো। এখানে নিয়েছি আমি কি, দারিদ্র্য নিয়েছি, অনিয়মিত আহার নিয়েছি। আর এখানে কি, ম্যালেরিয়া, এই যে এটা কমন আছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই এ কোথায় আছে দেখে নাও, এই যে অ্যানোফিলিস মশার কামড়, ঠিক আছে। আর এর সাথে আমি কি নিয়েছি, আরও দুটো ঘটনা, ধূমপান, বৃষ্টিতে ভেজা, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে এর সাথে সাথে জড়িত রয়েছে ওই ঘটনাগুলো, সুতরাং সব কটাকে মিলিয়ে মিলিয়ে নেওয়া হয়েছে। এবার আমাদের অপসারণ করতে হবে। এখানে তার আমরা দেখতে পাচ্ছি কি, ওই সব কটার মধ্যে যেমন এগুলো আমরা এই প্রত্যেকটার মধ্যে আমরা এ নিয়েছিলাম, হ্যাঁ, এখানে কমন ছিল এ, তাহলে আর এইটার মধ্যে কমন কোনটা দেখতে পাচ্ছ, এই অ্যানোফিলিস মশার কামড়, তাই তো। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু আরগুলোর সাথে মিলল না। তার মানে আমাদের বুঝে নিতে হবে কি, এই তিনটে ক্ষেত্রেই যেহেতু অ্যানোফিলিস মশার কামড় আমরা দেখতে পাচ্ছি, আর সবকটা আমরা ডান দিকে বা অনুগামী ঘটনা হিসেবে ম্যালেরিয়া দেখতে পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। কারণ তিনটে ক্ষেত্রেই কিন্তু এটা কমন রয়েছে, আরগুলো ঘটনাগুলো কিন্তু সব জায়গায় আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মূর্ত দৃষ্টান্ত। বুঝতে পারছো নিশ্চয়ই যে আমাদের যেটা কমন দেখতে পাবো পূর্বগামী ঘটনাতে, অনুগামী ঘটনাতে যে আমরা কার্যটা দেখব সেটাই হচ্ছে ওই পূর্বগামী ঘটনার কার্য, ঠিক আছে। এই যেখানে উদাহরণ এই সিদ্ধান্ত করা হয়েছে কি, অ্যানোফিলিস মশার কামড়ই হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। এই হচ্ছে অন্বয় পদ্ধতি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখো আমি উদাহরণে কি বলেছিলাম, যে কারণ থেকে আমরা কার্যেও যেতে পারি, আবার কার্য থেকে কারণেও আসতে পারি। হ্যাঁ, এই যে অ্যানোফিলিস মশার কামড়, এইটুকু যদি জানি, এটা তো কারণ, আর কার্যটা কি ছিল, ম্যালেরিয়া রোগ, এই দুটো। এবার আমি যদি বলি অ্যানোফিলিস মশা কোনো ব্যক্তিকে কামড়েছে, তোমাদের যদি কার্যটা নাও বলে দিই, তাহলে তোমরা কি বুঝতে পারবে না যে অ্যানোফিলিস মশা কামড়েছে মানে ওই ব্যক্তির কী হবে, বোঝাই যাবে, তাই তো, যে তার ম্যালেরিয়া হয়েছে। এখানে কিন্তু আমি অ্যানোফিলিস মশার কামড় এইটুকু যদি শুধু বলে দিই আর এটা বাদ রাখি, তাহলে এইটা বাদ রাখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যানোফিলিস মশা কামড়েছে মানে ম্যালেরিয়া হয়েছে। আবার ঠিক তাই আমি যদি কার্যটা বলে দিই যে একজন ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে, তখন তোমরা কারণটা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন হয়েছে, কারণ অ্যানোফিলিস মশা তাকে কামড়েছে। তার মানে কি, অন্বয় পদ্ধতিতে আমরা কারণ থেকে কার্যও আসতে পারি, আবার কার্য থেকে কারণেও যেতে পারি, ঠিক আছে। এবার দেখো এই যে কারণ থেকে কীভাবে, এটাকেও আমি মুক্ত দৃষ্টান্ত নিইনি, সাংকেতিক দৃষ্টান্ত নিয়েছি। এই যে পূর্বগামী ঘটনা, এটা কারণ থেকে কার্য নিয়েছি। প্রথমে দেখো এ, তারপরে এবিসি, এই যে কমন ঘটনা যেটা সেটা এ লিখেছি, তার সাথে এবিসি নিয়েছি, তারপরে দেখো এ কমন ঘটনা, এডিই নিয়েছি, তারপরে কমন ঘটনা এফ জি নিয়েছি। তাহলে এর থেকে সিদ্ধান্ত কী করতে পারি আমরা, সব কটা দেখো এ রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, আর এখানেও বড় হাতের এসব রয়েছে, তার মানে এ হলো এর কার্য, ঠিক আছে। এখানে তার মানে আমরা কারণ থেকে কার্য নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার মূর্ত দৃষ্টান্ত এখান থেকে একটা নিয়ে নিয়েছি। দেখো পূর্বগামী ঘটনা, এই যে যদু বাড়িতে কীটনাশক ওষুধ ছড়িয়েছে, এটা আমরা জানি পূর্বগামী ঘটনা। হ্যাঁ, এবার অনুগামী ঘটনা হিসেবে বলছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, তা এই একটা ঘটনার সাথে জড়িত রয়েছে। তার ছেলের জ্বর হলো, এবার ইঁদুর মারা গেল, এই একটা ঘটনা। দ্বিতীয়ত দেখো হরিও বাড়িতে কীটনাশক ওষুধ ছড়িয়েছে, এবার এখানে কী হলো, তার ছেলে সুস্থ হলো, বৃষ্টি হলো, ইঁদুর মারা গেল। তাহলে এখানে কোনটা কমন আছে, এই দুটো তথ্য এখানে আছে, এখানে নেই, তাই তো। এখানে দেখা যাচ্ছে আমরা ইঁদুর মারা গেল এখানে আছে, এখানেও ইঁদুর মারা গেল। তার মানে কি, এরা দুজনেই কিন্তু বাড়িতে কীটনাশক ওষুধ ছড়িয়েছে। হ্যাঁ, আর এদের দুজনের কমন কি ঘটনা ঘটেছে, কমন ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ইঁদুর দুজনের বাড়িতেই মারা গেছে। তার মানে এই কীটনাশক ছড়ানো হচ্ছে ইঁদুর মারা যাওয়ার কারণ, ঠিক আছে। তাহলে এই যে মুক্ত দৃষ্টান্ত আমি দুটো বললাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো এই যে অন্বয় পদ্ধতি সাহায্যে আমরা কারণ থেকে কার্য নির্ণয় করলাম, অর্থাৎ কিনা মিলের যে অপসারণ পদ্ধতি, অন্বয় পদ্ধতি, অপসারণ পদ্ধতির উপর ভিত্তি করে অন্বয় পদ্ধতি গড়ে উঠেছে, এবং এই অন্বয় পদ্ধতি তোমাদের সাংকেতিক আর মুক্ত দৃষ্টান্তের মাধ্যমে আমি তোমাদের দেখালাম। এবার প্রত্যেকটা পদ্ধতিরও তো পদ্ধতির কিছু সুবিধাও থাকে, কিছু অসুবিধাও থাকে, তাই না। এই অন্বয় পদ্ধতি, আর দ্বিতীয়ত এটা হচ্ছে আরোহ অনুমান, এই আরোহ অনুমানের উপর ভিত্তি করে এই পদ্ধতিগুলো গড়ে উঠেছে। সেই জন্য
এই পদ্ধতিগুলো, এই যে কটা পদ্ধতি তোমাদের আমি পড়াবো, এই পদ্ধতিগুলো কিন্তু কখনো আমরা নিশ্চিত হয়ে কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারি না। তোমরা প্রথম থেকেই জানো আরও অনুমানের সিদ্ধান্ত কখনো নিশ্চিত হয় না, সবসময় সম্ভাব্য হয়। যত দৃষ্টান্তের সংখ্যা বাড়ানো যাবে তত এগুলোর পসিবিলিটি বেড়ে যায়, তাই তো? এই সুতরাং এই অন্যই পদ্ধতিরও তাই। হ্যাঁ, যত আমরা দৃষ্টান্ত জোগাড় করতে পারবো তত সম্ভাবনা বাড়বে। এই জন্য অন্যই পদ্ধতির ক্ষেত্রে যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে এই পদ্ধতির সাহায্যে আমরা কোনো কারণ থেকে কার্যে আসতে পারি, আর কার্য থেকে কারণ আসতে পারি, এটা তোমার প্রথম থেকেই বলছে। আচ্ছা, এবার যে কোনো কিছু আবিষ্কারের জন্য অন্যই পদ্ধতি কিন্তু খুবই সুবিধাদায়ক। হ্যাঁ, কারণ সেটা বিজ্ঞানের ক্ষেত্রেও তাই, আবার অন্যান্য আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে চলেছে সেক্ষেত্রেও তাই। আবিষ্কারের জন্য অন্যই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যই পদ্ধতি। এর কারণ কি, আমরা কারণ থেকে কার্যে আসতে পারি, আবার কার্য যদি পেয়ে যাই তার থেকে কারণেও আসতে পারি। কারণ যখন আমরা কোনো কিছু অনুসন্ধান করি, সে বিজ্ঞানই হোক বা আমাদের দৈনন্দিন জীবনই হোক, হ্যাঁ, সবসময় তো আমরা আনুষঙ্গিক অনেক রকম কারণ থেকে একটা কার্যে আসতে চাই, তাই তো? বা সেটাকে অপসারণ করে আমরা আসল তথ্যটাকে খুঁজে নিই, তাই সেটা অন্যই পদ্ধতির মাধ্যমেই সম্ভব। দ্বিতীয়ত, এই পদ্ধতি মূলত পর্যবেক্ষণ নির্ভর। হ্যাঁ, এখানে কোনো পরীক্ষণের কোনো ভূমিকা থাকে না। রোজকার জীবনে আমরা দেখে দেখে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত করে নিই, সেই জন্য এটাকে পুরোপুরি পর্যবেক্ষণ নির্ভর পদ্ধতি বলা হয়। আর দুটো ঘটনার মধ্যে এই অন্যই পদ্ধতি কিন্তু কার্যকারণ সম্পর্কে ইঙ্গিত, এই দুটো ঘটনার মধ্যে, মানে কার্য আর কারণ, এই দুটো ঘটনার মধ্যে আমরা অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত পাই। আর চতুর্থত, যদি কোনো ঘটনা পর্যবেক্ষণ লব্ধ বলে বিজ্ঞান, এটা যখন বিজ্ঞানের পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো আমরা কিছু আবিষ্কার করার বিজ্ঞানীরা যে তাদের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে যে কোনো বিষয় আবিষ্কার করে, প্রথমেই কিন্তু তার পরীক্ষা শুরু করে দেয় না, প্রথমে বিভিন্ন রকম পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যায়, তারপর তাদের পরীক্ষা শুরু করে, তাই তো? এবার এটা কিন্তু এই পর্যবেক্ষণ ক্রিয়া সাহায্যেই কিন্তু তাদের পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য চাই হচ্ছে অন্যই পদ্ধতি, অর্থাৎ কিনা বিজ্ঞানের অগ্রগতিতে অন্যই পদ্ধতি সাহায্য করে। এই পদ্ধতি প্রকল্প যাচাই করতে সাহায্য করে, বা প্রকল্প যাচাই করার জন্য আগে আমাদের অন্যই পদ্ধতির সাহায্য নিতে হয়, তারপর পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন রকম তাদের আবিষ্কার করতে থাকে। তার মানে কি, আগে তারা পর্যবেক্ষণ করবে তবে তো পরীক্ষা করবে, আর সেটার জন্য চাই অন্যই পদ্ধতি। এগুলো হচ্ছে অন্যই পদ্ধতির সুবিধা। আর এবার অন্যই পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে। যেহেতু এটা পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি, তাতে কিছু তো অসুবিধা থাকবেই, তাই না? এবার দেখো, প্রথম যেটা অসুবিধা সেটা হচ্ছে এই অন্যই পদ্ধতি হচ্ছে একটা পর্যবেক্ষণ নির্ভর পদ্ধতি। এবার পর্যবেক্ষণ নির্ভর পদ্ধতি বলে এটা অনেক সময়ই আমাদের কি হয়, সব কিছু কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি না, কারণ আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা আছে। আমরা পৃথিবীতে কি সব কিছু যা ঘটে চলেছে সব পর্যবেক্ষণ করতে পারি? হ্যাঁ, যেমন ধরো, যত সাদা ফুল রয়েছে আমরা দেখেছি খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, এবার যতগুলো দেখেছি আমরা, হ্যাঁ, সাদা ফুল, সেগুলোকে আমরা দেখেছি সুগন্ধযুক্ত। এর থেকে তো আমরা সিদ্ধান্ত করে নিই সাদা ফুল মানে সুন্দর গন্ধ, তাই তো? এবার পৃথিবীর সব সাদা ফুলই কি আমাদের পক্ষে দেখা সম্ভব নয় তো? হ্যাঁ, তার মানে কি, এই যে কিছু তো ফুল আমাদের ইন্দ্রিয়ের বাইরে থাকে, তাই না? এবার তাদের মধ্যে এমনও তো হতে পারে যে এই একটা সাদা ফুল রইল যে তার কিনা গন্ধ নেই, তখনই সেটা কী হয়ে যাবে, সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, যে দোষটা ঘটবে তার নাম হচ্ছে অপর্যবেক্ষণজনিত দোষ। মানে ওটাকে আমরা দেখতে পাইনি, ওটা পর্যবেক্ষণ করা হয়নি, এবং ওই অপর্যবেক্ষণের ফলে আমরা ওটা দেখতে পাইনি, তবুও আমরা সিদ্ধান্ত করে ফেলেছি কি, যে সব সাদা ফুলই সুগন্ধযুক্ত। এই ধরনের ভুল অন্যই পদ্ধতিতে হয়ে থাকে। তার মানে অন্যই পদ্ধতি যেহেতু পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি, এখানে তাই এর সীমাবদ্ধতা রয়েছে, এবং এর ফলে যে দোষটা ঘটে থাকে তার নাম অপর্যবেক্ষণজনিত দোষ।
ঠিক আছে। যেমন দেখো অ্যানোফিলিস মশার কামড়ের ফলে ম্যালেরিয়া হয়, এটাই যেমন বললাম উদাহরণটা হিসাবে। যদি কেউ বলে বদ্ধ জলাশয় হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ, সে জানলই না যে বদ্ধ জলাশয়ে মশা উৎপন্ন হয় এবং সেই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া হয়। হ্যাঁ, যে ব্যক্তি ওই বদ্ধ জলাশয়ে ম্যালেরিয়া রোগের কারণ বলল, হ্যাঁ, সে আসলে জানেই না যে আসল কারণটা কী। সে ওই বদ্ধ জলাশয়টা দেখে বললো কি এখানে নোংরা জল জমে আছে, তার জন্যই তার ম্যালেরিয়া হয়েছে। কিন্তু আসল কারণটা কি সেটা আমরা জানি, যে ওখানে ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা জন্মেছে, তার কামড়েই ম্যালেরিয়া হয়েছে। এই যে সে একটা স্টেপ পিছিয়ে আছে কিংবা সে একটা স্টেপ এগিয়ে গেল না, ওই যে ম্যালেরিয়া রোগের কারণ যে আসলে কে, হ্যাঁ, সেটা সে জানতে পারলো না, এক্ষেত্রে তার অপর্যবেক্ষণজনিত দোষ ঘটল। ঠিক আছে। এবার দ্বিতীয় হচ্ছে দৃষ্টান্তের সংখ্যার উপর এই পদ্ধতির সিদ্ধান্তের নির্ভরযোগ্যতা নির্ভর করে। এই একটু আগে যেটা বললাম তোমাদের, যে যত দৃষ্টান্ত সংগ্রহ করা হবে তত সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়তে থাকবে, দৃষ্টান্ত যত কম হবে তত সিদ্ধান্তের সম্ভাব্যতা কমতে থাকবে। সুতরাং কোনো ঘটনা, যাবতীয় পূর্ববর্তী ঘটনা যত আমরা বাড়াতে পারবো তত অন্যের পদ্ধতি সম্ভাব্যতা বাড়াতে পারবো। কিন্তু কি কখনো যদি আমরা যাবতীয় পূর্ববর্তী ঘটনা আমরা সব কিছু প্রত্যক্ষ না করতে পারি, তাহলে অন্যই পদ্ধতির ভিত্তি কিন্তু অন্যই পদ্ধতির সম্ভাব্যতা বা অন্যই পদ্ধতির সিদ্ধান্ত কিন্তু তত দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে। ধরে নিতে হবে কি যে আমরা পৃথিবীর বেশিরভাগটাই দেখতে পাই না, হ্যাঁ, তার মানে অন্যই পদ্ধতির ক্ষেত্রে যে সিদ্ধান্তটা করা হয় সেটা অনেকটা দুর্বল বলেই মনে করে নিতে হবে। আচ্ছা, তৃতীয়ত এই পদ্ধতি প্রয়োগ করে কার্যকারণ সম্বন্ধকে সহকার্য সম্বন্ধ থেকে পৃথক করা যায় না। সহকার্য সম্পর্ক মানে কি বলতো, যে এই ধরো দিনের পরে রাত্রি হচ্ছে, হ্যাঁ, আমরা কি মনে করে থাকি যে আগে যে ঘটনাটা হয় তারপরেই কার্যটা ঘটে। তাতে এই যে অ্যানোফিলিস মশা কামড়ালো, তারপর তার ম্যালেরিয়া হলো। এবার প্রতিদিন আমরা কি দেখতে পাচ্ছি, দিন হলো তারপরে রাত হলো। এবার দিনের পরে রাত হচ্ছে, তাহলে কি আমরা মনে করবো যে এই রাত্রিটা যে হচ্ছে এটা পরবর্তী ঘটনা, দিন আগে হচ্ছে এটা আগের ঘটনা, তাহলে দিনটাই রাতের কারণ? এটা তো হয় না, তাই তো। আসল এর পেছনে একটা শর্ত রয়েছে, এর পেছনে যে শর্তটা রয়েছে সেটা কি, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির ফলেই আমরা দিন রাত্রি দেখতে পাই, তাই তো, কিন্তু একটা অপরটা কারণ নয়। এই যে পেছনের শর্তটা রয়েছে, এটা আমরা যারা জানি তারা জানি যে দিন আর রাত্রির এক কারণ হতে পারে না, এরা দুজন পাশাপাশি থাকে, কিন্তু এরা কিন্তু একে অপরের কারণ নয়। এদের পেছনে যে শর্তটা রয়েছে সেটা হলো গিয়ে পৃথিবীর আবর্তন গতি। ঠিক সেরকম যে যখন আমরা দেখি যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তারপরেই বজ্রপাত হচ্ছে, হ্যাঁ, আগে বিদ্যুৎ চমকা তারপরে কিন্তু বাজ পড়ে, তাই তো। এবার আমরা মনে করি যে বিদ্যুৎ চমকই হচ্ছে বজ্রপাতের কারণ, কিন্তু এটা তো ঠিক নয়। আসল কি, মেঘে মেঘে সংঘর্ষ হয়, তারপরে আমরা জানি আলোর গতিবেগ কিন্তু অনেক বেশি, তাই তো, কিন্তু শব্দের গতিবেগ কম। এই কারণে কিন্তু মেঘে মেঘে যখন সংঘর্ষ হয় তখন ওই আলোটা আগে আসে পৃথিবীতে, যেহেতু আলোর গতিবেগ বেশি, কিন্তু দুটোই কিন্তু একই সাথে হয়। আলোর গতিবেগ বেশি বলে আলো পৃথিবীতে, বিদ্যুৎটা আগে এসে পড়ে, তারপরে শব্দের গতিবেগ একটু কম বলে বজ্রপাতটা পরে হয়। কিন্তু এই দুটোই কিন্তু দুটো ঘটনা কিন্তু ওই বিদ্যুৎ চমকালো বলে বজ্রপাত হলো তা নয়, দুটোর পেছনে কি রয়েছে, কারণ আসলে মেঘে মেঘে সংঘর্ষ, তাই তো। এই যে দুটো পাশাপাশি ঘটনা দেখে একটাকে অপরটার কারণ বলে মনে করা, এই সব ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। এই যে ভুলটা হলো, এই ভুলটার নাম হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে, দুটো ঘটনা পাশাপাশি রয়েছে, সহকার্য দুটো পাশাপাশি ঘটনা রয়েছে, তার থেকে যদি আমরা সিদ্ধান্ত করে থাকি যে একটা ঘটনার জন্য অপর ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে যে দোষটা হয় এরা যে কন্ডিশনাল, সেটা যদি আমরা মনে না করি, দুটোকে পাশাপাশি দেখে যদি একটা ঘটনাকে আরেকটা ঘটনার কারণ বলে মনে করে নিই, সেক্ষেত্রে যে দোষটা উৎপন্ন হয় তার নাম সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে, এটা অন্য পদ্ধতির একটা বড় দোষ। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় হয় কি, বহু কারণ সম্ভাবনা দেখা যায়। বহু কারণ তোমরা আগে পড়েছো, মিলের বহু কারণ। একটা ঘটনার পেছনে অনেকগুলো কারণ থাকে বলে মিল মনে করেন। যেমন মৃত্যু নামক ঘটনা, তোমাদের এই উদাহরণটা আমি দিয়েছিলাম, একটা মৃত্যু অনেকভাবে হতে পারে, তাই তো। এই মৃত্যু নামক ঘটনাটার কারণ খুঁজতে যদি আমরা যাই, এক সময় এক রকম কারণ বলবো, তাই তো। প্রত্যেকটা মানুষের একভাবে মৃত্যু হয় না। যখন আমরা এই যে মৃত্যু নামক ঘটনার কার্যটা পেলাম, এবার এর কারণ যদি বুঝতে যাই, তাহলে কি হবে, এক সময় এক একটা কারণ উপস্থিত হবে। হ্যাঁ, আর যেহেতু এটা পর্যবেক্ষণ লব্ধ, আমরা দেখব কি যে এই
যে কেউ বলছে যে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, এর কারণ হলো তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়েছে। আবার কেউ বলবে যে তার মানে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয় তার মৃত্যুর কারণ। আবার যখন আরেকভাবে মৃত্যু হয়, যে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তখন মনে করে নিতে হবে কি বার্ধক্যজনিত কারণ ছিল বলেই তার মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দেখো এক একজনের মতামত এক এক রকম হয়ে যাচ্ছে। তার মানে কেউ মনে করছে যে বার্ধক্যজনিত কারণ হয়েছে বলে তার মৃত্যু হয়েছে, তাহলে কারণটা এখানে একরকম হলো, কার্য একরকম হলো। আবার কেউ মনে করছে কি যা তার হার্ট অ্যাটাক হয়েছে বা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়েছে বলে তার মৃত্যু হয়েছে। তাহলে এখানে দেখেছো তো কার্যটা কিন্তু একই থাকছে, কিন্তু কারণটা বিভিন্ন ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে বহু কারণ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট কারণেই তো একটা কার্য ঘটে, প্রথম থেকে আমরা বলছি, তাই না? যে এই আকস্মিক কারণগুলোকে সব আমরা অপসারণ করে দিয়ে আসল কারণটা নিয়ে নিই, আসল কারণ থেকে আমরা কার্যটা গ্রহণ করি, তাই তো? কিন্তু কারণ তার মানে একটাই থাকে, কিন্তু এইখানে কি দেখা যাচ্ছে মৃত্যুর কারণ এক একজনের কাছে এক এক রকম, আর এক একজনের কাছে এক এক রকম তো সত্যি, তাই না? এক একজন ব্যক্তির মৃত্যু এক একভাবে হয়ে থাকে। সুতরাং এই আলাদা আলাদা যদি লোকে বলেও সেটা নিশ্চয়ই ভুল বলে না, তাই তো? সেক্ষেত্রে কি মৃত্যুর কারণটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। শুধু মৃত্যু কেন, অন্যান্য বিভিন্ন রকম ঘটনা থাকতে পারে যার কারণটা আমাদের এক একজনের কাছে এক এক রকম। এই ক্ষেত্রে অর্থাৎ কিনা পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি বলে অন্যয় পদ্ধতির ক্ষেত্রে কিন্তু বহু কারণ সম্ভাবনা থেকে যায়। তাহলে এটা হচ্ছে অন্যয় পদ্ধতির অসুবিধা। ঠিক আছে, তবুও এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত যদি করতে হয়, হ্যাঁ, বা অন্যয় পদ্ধতি মূল্যায়ন যদি আমরা করি, হ্যাঁ, বলতে হবে কি যেহেতু এটা পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি আর আরোহের ক্ষেত্রে আমাদের পরীক্ষণের ভূমিকা খুবই কম থাকে, পরীক্ষালব্ধ নয় বলেই কিন্তু আমরা আরোহানুমানকে আমরা সঠিক মানে বৈধ বা অবৈধ বলতে পারি না। যত দৃষ্টান্তের সংখ্যা বাড়ানো যায় তত আমাদের সিদ্ধান্ত তত জোরালো হয়। হ্যাঁ, এই হিসাবে কিন্তু অন্যয় পদ্ধতির ভূমিকা আমাদের জীবনে যথেষ্ট রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু পর্যবেক্ষণের সাহায্য নিয়ে আমরা অনুমান গঠন করি, তাই না? এই যে আমরা দিনের পর দিন দেখছি কি যে যখনই মেঘ হয় তখনই বৃষ্টি হয়। হ্যাঁ, সুতরাং কোনো দিন যদি মেঘ করে আমরা বুঝতে পারি যে আজকে যখন এতটা মেঘ করেছে বৃষ্টি হবে, এটাও কিন্তু পর্যবেক্ষণ নির্ভর। এমন হতে পারে যে না হলো না, সেদিন মেঘটা আবার কেটে গেল, কিন্তু কি আমরা বহুদিন ধরে দেখি যে মেঘগুলো বৃষ্টি হয়, সেই হিসাবে আমরা এটা অনুমান করে নিই। হ্যাঁ, এবার অনুমানটা ভুলও হতে পারে যেহেতু এটা পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি, তাই তো? কিন্তু কি দিনের পর দিন আমরা কোনো কিছু পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত করি এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটা সত্যি হয়। আর এই পর্যবেক্ষণের মাধ্যমেই কিন্তু যে এই বিজ্ঞানের অগ্রগতিতেও কিন্তু পর্যবেক্ষণের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা তবে পরীক্ষাগারে পরীক্ষা করতে পারে, একবারে পরীক্ষায় কিন্তু তারা উপনীত হতে পারে না। সুতরাং অন্যয় পদ্ধতির ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট রয়েছে। হ্যাঁ, একেবারে তাকে আমরা অমর্যাদা করতে পারি না। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।